স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে কয়েক কোটি টাকা হাতিয়েছেন দীন ইসলাম, ভাই সহ গোয়েন্দার কাছে ধরা। ঘন কুয়াশায় বন্ধ দৌলতদিয়া পাচুরিয়া ও শরীয়তপুর চাঁদপুর রুটে ফেরি চলাচল, চরম দুর্ভোগে চালক ও যাত্রীরা। সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যায় 22 জনের বিরুদ্ধে মামলা, শরীয়তপুরে 2 প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত 4। চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রায় প্রতিদিনই সহিংসতা, শঙ্কায় প্রার্থী ও ভোটাররা, টহল চেকপোস্টে সীমাবদ্ধ পুলিশ। শিশু ধর্ষণের 4 রকম প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন সহ 10 চিকিৎসক ও এসপিকে হাইকোর্টে তলব। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং আমি ফারহানা ত্রিনা। শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছে পুরো খবরে। বরিশালের দীন ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সচিবের পিএস বা কম্পিউটারের অপারেটর পরিচয়ে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা। এভাবে পুলিশ, বিজিবি সহ নানা বাহিনীতে নিয়োগ, পদায়ন, বদলি, এমনকি মামলা থেকে নিষ্পত্তি বা অভিযোগপত্র পরিবর্তন করে দেওয়ার নামে 6 বছর ধরে চলছে তার প্রতারণা। সম্প্রতি ভাইসহ ধরা পড়েছেন গোয়েন্দা পুলিশের হাতে। দীন ইসলাম ঢাকায় আসেন 2014 সালে। এক কর্মকর্তার মাধ্যমে যাতায়াত শুরু করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সে সুযোগে জেনে নেন পদস্থ কর্মকর্তাদের নাম, পদবি। পরে ভুয়া আইডি কার্ড বানিয়ে বনে যান কম্পিউটার অপারেটর। শুরু করেন নিয়োগের নামে প্রতারণা। মন্ত্রণালয়ের প্যাড বানিয়ে তৈরি করেন নিয়োগপত্র। ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটালিয়নে চাকরির কথা বলে বরগুনার আমিরুল ইসলাম ও তার ভাইয়ের কাছ থেকে নেন 14 লাখ টাকা। ভাই আছে তো, মামা তো ভাইয়ের স্বাস্থ্য ভাই, এদের চাকরি দেওয়ার কথা কই, টাকা নিয়েছিল। টাকা নেওয়ার পর তো চাকরি তো আমার হয় নাই, কপাল খারাপ। সেই ভদ্রলোক নাকি ধরা খাইছে, আমরা তো অলরেডি করে মামলাও করে দিছি। দুদক কর্মকর্তা পরিচয়ে মামলা নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। আমাকে ঘেরাও করলো, যাব আপনি মোবাইল কয়টা চালান? 2টা। বিকাশে টাকা আছে, ক্যাশ টাকা আনছেন, 2 লক্ষ টাকা এখন দিতে হবে, না দিলে আপনাকে আমরা উঠায় নিয়ে যাব, আপনারা চলেন, আপনার নামে মামলা আছে অনেক, থানায় দিয়ে দেবো। এখানেই শেষ নয়, মন্ত্রণালয়ের কর্মকর্তার নাম ভাঙিয়ে থানায় মামলা, এমনকি অভিযোগ বদলে দেওয়ার চেষ্টারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসব ঘটনাতেই দীন ইসলাম ও তার ভাইকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আমি মাঝে মাঝে বলতাম যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি, তো স্যার অফিস সহকারী বলছিলাম, ঠিক আছে, যে একটা অভিযোগ আছে এই নামে, অভিযোগটা একটু ভিন্নভাবে দেখা যায় কিনা, এইভাবে আমি পরিচয় দিচ্ছিলাম। গোয়েন্দারা জানাচ্ছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয় সাধারণের পাশাপাশি তার ফাঁদে পা দিয়েছেন নানা বাহিনীর সদস্যরাও, খুইয়েছেন কোটি টাকা। নিয়োগ, বদলি, পদোন্নতি অথবা মামলা করে দেয়া, মামলা তদন্তকে প্রভাবিত করার, এগুলি শত শত ঘটনা ঘটিয়েছে এবং সেই কারণে তারা বিপুল পরিমাণে টাকা উপার্জন করেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করি এবং তারা প্রাথমিকভাবে স্বীকারও করতে যাচ্ছে। দীন ইসলামের প্রতারণার সঙ্গে মন্ত্রণালয়ের কারো সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখছে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া, পাটুরিয়া ও শরীয়তপুর চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঘাট এলাকায় আটকে পড়া চালক ও যাত্রীরা। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত 11:30টার দিকে দৌলতদিয়া, পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে ঘাট বন্ধের জেরে দুপারে আটকে পড়েছে কয়েকশো যানবাহন। প্রচণ্ড শীতে ভোগান্তির শিকার চালক ও যাত্রীরা। রাত 1:30 থেকে ফেরি সহ সব ধরনের নৌ চলাচল বন্ধ শিমুলিয়া, বাংলাবাজার রুটে। ভোর 4টা থেকে বন্ধ রয়েছে শরীয়তপুর, চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল। মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছে একটি ফেরি। এছাড়াও ঘাটের দুপারে আটকে আছে 1.5 শতাধিক যানবাহন। 10টার দিকে আইসে এখনো তো আপনার পার হতে পারি না, এখন কাঁচামাল পান লোড, এখন আপনার পান তো 10টা 11টা বাজলে তো পান তো পচা শুরু করে দেবে ভিতরে। যাইতে পারি নাই, সারা রাতে এখানে আমরা ঘুমাইছি।
এখনো গাড়ি কখন যাব জানি না। আসার জন্য ফেরি বন্ধ হয়ে গেছে, সারা রাত যা শুয়ে রয়েছি। এখন ফেরি কোন সময় ছাড়বে এটা তো বলতে পারি না। ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে রোববার রাত 11:30 থেকে রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে দৌলতদিয়া ঘাটে নদীর দুপারে আটকা পড়ে কয়েকশো যানবাহন। ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। এ ব্যাপারে বিস্তারিত জানাতে ঘাট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, এই মুহূর্তে ঘাট এলাকাতে আবহাওয়া পরিস্থিতির কি কিছুটা পরিবর্তন দেখছেন কিনা, এবং আমরা সকাল থেকে যেটা জানছিলাম যে দুপারে একটা বিশাল পরিমাণে জট সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে বিস্তারিত অবস্থান জানাবেন যে এ ব্যাপারে কর্তৃপক্ষের কি কোনো সিদ্ধান্ত এসেছে যে কখন থেকে ফেরি চলাচল শুরু হতে পারে? দেখুন, আবহাওয়ার কিন্তু এখনো কোনো পরিবর্তন নেই। সকাল থেকে আমরা যেমনটা দেখছিলাম যে ঘাট এলাকায় কুয়াশাচ্ছন্ন, সেই কুয়াশাচ্ছন্ন কিন্তু এখনো রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে স্থানটাতে দাঁড়িয়ে রয়েছি এটা 5 নম্বর ফেরিঘাট এলাকা। ফেরি ঘাট থেকে 20 ফিট দূরত্বে কি রয়েছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না, যে কারণে কিন্তু এখন পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে সেই রাত 11:30 থেকে শুরু করে। আর এই ফেরি চলাচল বন্ধ থাকার কারণে আমরা দেখতে পেয়েছি যে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ একটা জট সৃষ্টি হচ্ছে। সময় যত গড়াচ্ছে যানবাহনের সারিটাও কিন্তু তত বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু ঘাটের 0 পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের কিন্তু সিরিয়াল রয়েছে পারের অপেক্ষায়। আর এই দীর্ঘ সময় পারের অপেক্ষায় থেকে চালক এবং যাত্রীরা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখনো যাত্রীরা কিন্তু পারের অপেক্ষায় এভাবেই এলোমেলোভাবে শীতের মধ্যে ঘোরাফেরা করছে। বিশেষ করে নারী যাত্রীদের দুর্ভোগের পরিমাণটা কিন্তু বেশি, নারী এবং শিশুরা, কেননা এই দৌলতদিয়া ঘাট এলাকায় নেই পর্যাপ্ত ওয়াশরুম ব্যবস্থা, যে কারণে তাদেরকে কিন্তু আরও বেশি দুর্ভোগের শিকার হতে হচ্ছে। আমি একটু আগে কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে আজ সকালে তাদের অফিস করার কথা ছিল, কিন্তু এই ফেরি বন্ধ থাকার কারণে তাদেরকে কিন্তু সারা রাত এই ঘাট এলাকায় আটকে থাকতে হচ্ছে। এছাড়া সকাল 7টার দিকে এসে খুলনা থেকে ছেড়ে আসা এক যাত্রীর সঙ্গে কথা বলছিলাম, তিনি অভিযোগ করছিলেন যে রাতে যখন সে বাসের মধ্যে ঘুমিয়ে পড়ে সেই সময়টাতে তার টাকা পয়সা সহ ব্যাগ যে ছিল সেটা কিন্তু চুরি হয়ে যায়। এ বিষয়ে কিন্তু এই ঘাট সংশ্লিষ্ট যে পুলিশ বা দায়িত্বরত যারা পুলিশ সদস্য রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কিন্তু আমরা যোগাযোগ করতে পারিনি। আর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে কখন ফেরি চলাচল শুরু হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। যদি কুয়াশা কেটে যায় তাহলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে গেছে রাজধানী। আবহাওয়ার এই বিরূপ অবস্থা পুরো মাস জুড়েই থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, সকাল থেকেই আসলে পুরো শহর জুড়ে একটা কুয়াশাচ্ছন্ন ভাব দেখা যাচ্ছে। আপনি এখন তেজগাঁয়ে আছেন, সেখানকার কি অবস্থা? বেলা বাড়ার সাথে সাথে কি কুয়াশা কিছুটা কমেছে কিনা, যানবাহন চলাচল স্বাভাবিক, সবকিছু নিয়ে আমরা জানতে চাচ্ছি আবহাওয়া পরিস্থিতি সেখানকার। দেখুন, কিছুক্ষণ আগে যখন আমি জানাচ্ছিলাম তখন 8টার সময় আমরা দেখেছি যে সূর্যের কিন্তু দেখা পাওয়া যাচ্ছিল না, কিন্তু এখন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন কিন্তু আসলে আকাশে সূর্য উঠেছে। কুয়াশাচ্ছন্ন যে অবস্থা সেটি এখনো বিরাজ করছে, তারপরে আকাশে কিন্তু সূর্য উঠেছে। আবহাওয়া অফিসের সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে, তারা যেটি বলেন এই কুয়াশাটি হয়তো আগামী কয়েকদিন 3 থেকে 4 দিন এরকম কুয়াশা থাকতে পারে। মধ্যরাত থেকে কুয়াশা শুরু হবে, হয়তো 10টা 11টা পর্যন্ত এরকম কুয়াশা থাকবে, কিন্তু তাপমাত্রা এটি কিন্তু খুব বেশি কমবে না। যেমনটি আবহাওয়া অফিস থেকে বলা হয়ে থাকে যে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা কমলে সেটিকে শৈত্যপ্রবাহ বলা হয়, কিন্তু এর নিচে কমবে না। এখন রাজধানীতে তাপমাত্রা আছে 14 ডিগ্রি সেলসিয়াস, তো শৈত্যপ্রবাহ বলা যায় না। কিন্তু কুয়াশাচ্ছন্ন যে অবস্থাটি সেটি কিন্তু আগামী 3 থেকে 4 দিন থাকতে পারে বলে আবহাওয়া অফিস বলছে, এবং আগামীকাল এবং পরশু দিনের মধ্যে হয়তো রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে সামান্য বৃষ্টিপাতেরও আশঙ্কা করছেন তারা। সেই ক্ষেত্রে যদি বৃষ্টিপাত হয় তাহলে হয়তো তাপমাত্রা কিছুটা কমতে পারে। অন্যথায় যে তাপমাত্রা রয়েছে ঢাকায় কিন্তু বলা যায় যে এই মৌসুমে আর শৈত্যপ্রবাহ আসবে না। শীতের যে স্বাভাবিক তাপমাত্রা যেটা থাকে 12 থেকে 15, 16, 18 পর্যন্ত, সেটি হয়তো বিরাজ করবে। যেমনটি জানতে চাচ্ছিলেন যে যানবাহন চলাচলে বিঘ্নতা কি এখনো আছে কিনা, আসলে 8টার সময় যখন আমি জানাচ্ছিলাম তখন কিন্তু নিচু যে এলাকাগুলো, নিচু এলাকা বলতে সড়কের সাথে যেই মানে সড়কের কথা যদি বলি, সেই এলাকাগুলোতে কিন্তু খুব বেশি কুয়াশা থাকলেও এখন সেই কুয়াশাটা কিন্তু কেটে গেছে। আমি যদি একটি ভবনের ছাদে
ছাদে দাঁড়িয়েছে, এখান থেকে উপরের যে অংশ সেটি কিন্তু বোঝাই যাচ্ছে যে অনেক কুয়াশা এখনো দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম সকালবেলা যারা বিভিন্ন কর্মস্থলে যাচ্ছিলেন সেখানে তারা গাড়ির বা যানবাহনের হেডলাইট জ্বালিয়ে তারা যাচ্ছিলেন, কিন্তু এখন এই হেডলাইটটি জ্বালানোর প্রয়োজন পড়ছে না, কারণ নিচে অংশেতে এখন তেমন কুয়াশা নেই। যদিও এই কুয়াশাটি বা যে কুয়াশা এখন দেখা যাচ্ছে সেটি আগামী 2-1 ঘন্টা পর্যন্ত থাকতে পারে, তারপর হয়তো কুয়াশাটা কেটে যাবে। যেহেতু সূর্য উঠে গেছে সেহেতু কুয়াশা থাকলেও খুব বেশি ঠান্ডা কিন্তু অনুভূত হচ্ছে না। এবং একটি বিষয় হচ্ছে যে শৈত্য প্রবাহের এখন একেবারেই সম্ভাবনা নেই এবং এই কুয়াশা আগামী 3 থেকে 4 দিন থাকবে, তারপরে হয়তো কুয়াশা ভাবটাও কেটে যাবে এবং সব মিলিয়ে হয়তো এই কুয়াশা এবং সকালবেলা যানবাহন চলাচলে বিঘ্নতা এটি হয়তো আগামী 2-3 দিন পর্যন্ত থাকবে। সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলর তরিকুল হত্যা আরেক প্রার্থী শাহাদাত হোসেনকে প্রধান আসামি করে 22 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের ছেলে আবুল হোসেন হৃদয় বাদী হয়ে রোববার রাতে সদর থানায় মামলা করেন। এদিকে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। নিহত তরিকুল ইসলাম খানের পরিবারের সঙ্গে দেখা করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি। ভোটে জয়ের আনন্দ থাকার কথা ছিল তরিকুল ইসলাম খানের বাড়িতে, কিন্তু স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ। সিরাজগঞ্জ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন তরিকুল ইসলাম খান। শনিবার ফল প্রকাশের পর খুন হন ছুরিকাঘাতে। স্বজনদের অভিযোগ, পরাজিত প্রার্থী শাহাদাত হোসেন ও তার সমর্থকেরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। গতকালকে আমাদের সেন্টারে 12টার সময় বলে গেছে আমি যদি হেরে যাই তাহলে যে কোনো এক ভাই করে মেরে ফেলামু। হঠাৎ করে পিছন থেকে তাকে ছুরি মারে, ওখানে একদম সে আমাদের একটা বট গাছের ছায়ার মতো ছিল, সে আজকে নয় আমাদের বট গাছটা ভেঙে গেছে। আমরা বিচার চাই, ওর ফাঁসি চাই, আর কিচ্ছু না। জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। তরিকুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। ঘটনা সংক্রান্তে আমাদের কাছে যে তথ্যপত্রগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করছি এবং গতকাল সারা রাতই আমরা কাজ করেছি। আমরা এই ঘটনার একেবারে প্রায় কাছাকাছি চলে এসেছি এবং একটু সময় লাগবে। আর তদন্তের স্বার্থে আমরা আসলে এই মুহূর্তে তথ্যগুলো আপনাদের সামনে পুরোপুরি উপস্থাপন করছি না, তবে আমরা ফাইন্ড আউট করে ফেলেছি অলমোস্ট। ময়নাতদন্তের পর রোববার তরিকুল ইসলাম খানের মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। নতুন ভাঙ্গাবাড়ি ঈদগাহ মাঠে জানাজা শেষে রহমতগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয় তাকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌর নির্বাচনকে কেন্দ্র করে 2 মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভেদরগঞ্জের ইউএনও আল নাসির জানান, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মান্নান হাওলাদার ও বিদ্রোহী প্রার্থী আবুল বাশার চোকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। মান্নান হাওলাদারের অভিযোগ, রোববার রাতে তার সমর্থকদের উপর হামলা চালায় আবুল বাশার চোকদারের সমর্থকরা। তবে সমর্থকদের বাড়ি ঘরে হামলার অভিযোগ করেন আবুল বাশার চোকদারও। দফায় দফায় সংঘর্ষে এলাকাটি পরিণত হয় রণক্ষেত্রে, ঘটে ককটেল বিস্ফোরণও। বিকেলে বসছে একাদশ সংসদের 11তম অধিবেশন। বছরের প্রথম এই অধিবেশনে স্বাগত বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। চলতি সংসদের 12 কার্যদিবসের এই অধিবেশন চলবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। এবারে করোনা পরীক্ষা করে সব সংসদ সদস্যই প্রথম দিনের কার্যক্রমে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন চিফ হুইপ নুরি আলম চৌধুরী। করোনাকালে গেল বছরে চলতি সংসদে 53 কার্যদিবসে পাশ হয় 27টি বিল। 2019 সালে এই আইন প্রণয়নের সংখ্যা ছিল 19টি। সরকারি দলের সংসদ সদস্যরা জানান, করোনার সংক্রমণ এড়িয়ে সংসদীয় গণতন্ত্র চর্চা অব্যাহত রাখাই ছিল গত বছরের মূল চ্যালেঞ্জ। এপ্রিল-মে মাসে লকডাউনের সময় ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত 41টি সংসদীয় কমিটির মধ্যে মাত্র কয়েকটি মাসে একবার তাদের নিয়মিত বৈঠক করে। সরকারকে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে ফরেন অ্যাফেয়ার্স কমিটি দায়িত্ব পালন করেছে, কারণ আমাদের রুলস অফ প্রসিজার অনুযায়ীও বলা আছে যে প্রতি মাসে কমপক্ষে একটা মিটিং করবে এই স্ট্যান্ডিং কমিটি। আমরা সেটা পালন করার চেষ্টা করেছি। রীতি অনুযায়ী বছরের প্রথম অধিবেশন রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার জন্য দীর্ঘ হবার কথা থাকলেও এবার চলবে মাত্র 12 কার্যদিবস।
সংক্রমণ এড়াতে 2020 সালে শেষ 4টি অধিবেশন ছিল সংক্ষিপ্ত। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে এমপিদের উপস্থিতিও সীমিত রাখা হয়। তবে এবারে একটু ব্যতিক্রম করে প্রথম দিন সব নির্বাচিত জনপ্রতিনিধিকেই সংসদে যোগ দেবার আমন্ত্রণ জানাবে সংসদ সচিবালয়। মহামান্যর ভাষণ প্রথম দিন সকল সংসদ সদস্যদেরকেই আমরা দাওয়াত দেব, যাদের করোনা হয়নি, মানে এখন করোনার ভাইরাস, তাদের পরবর্তীতে সবাইকে আমরা ধারাবাহিকভাবে কে কবে আসবে বলে দেবো। কমপক্ষে 12 দিন হতে পারে, হয় একবার টেস্ট করলে আমরা 14 দিনের মধ্যে 2 দিন আগে করতেছি, হয়তো 12 দিনে আমরা কভার করব। হুইপ জানান, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন সংশোধন ছাড়াও আরও 3টি বিল এই অধিবেশনে পাশের সম্ভাবনা রয়েছে। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা, বাড়ছে প্রার্থী ও ভোটারদের মাঝে। প্রায় প্রতিদিনই সহিংস ঘটনার কারণে প্রচার উৎসবে ভাটা পড়েছে কিছুটা, আর ভোট দেয়া নিয়েও শঙ্কায় পড়েছেন নগরবাসী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উদ্যোগের কথা জানালেও টহল আর চেকপোস্টের মধ্যে সীমাবদ্ধ পুলিশের কার্যক্রম। চট্টগ্রাম সিটি নির্বাচনের বাকি আর 1.5 সপ্তাহ। প্রচারে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। এর মধ্যে হামলা, নির্বাচনী কার্যালয় ভাঙচুর, পোস্টার ছেঁড়া সহ সহিংস নানা ঘটনায় জড়াচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী সমর্থকরা। এতে সুষ্ঠু পরিবেশে ভোট দেয়া নিয়ে সংশয়ে রয়েছেন নগরবাসী। যে পরিমাণ সহিংসতা, মানুষ একটা ভয়ের মধ্যে আছে, ভয় কাজ করতেছে সবার মাঝে। তাই জীবনের ঝুঁকি নিয়ে কেউ, আমার মনে হয় না যে ভোট কেন্দ্রে যাবে। সব জায়গায় যে ধরনের মারামারি চলতেছে, আসলে আমরা খুব সন্দিহান যে আমরা খুব রিল্যাক্সে ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা, আদৌ ভোট দিতে পারবো কিনা। সহিংসতার কারণে উৎসবমুখর প্রচারের পরিবেশে ভাটা পড়তে শুরু করেছে। ঘটনায় জড়িতরা পরস্পরের বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনে। আর দায় এড়াতে পরস্পরকে দুষছেন প্রার্থীরা। এরা তো এখন জনসমর্থন হারিয়ে পাগল হয়ে গিয়েছে, তাই বিভিন্ন ইস্যু তৈরি করবে। কোথায় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, কোন ছাত্রলীগ কর্মী কোথায় তাদেরকে বাধা দিয়েছে বলুক। তাদের মধ্যে মারামারি করে আমাদের মামলা দেওয়া হচ্ছে। কাজের দৌড়ি সহ বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা ঘুরপাক করছে। কাজে একটা সুন্দর ক্লাইমেট করার জন্য তো আমরা নির্বাচনে নেমেছি। আজকে ধরেন করোনার ক্রাইসিসের মধ্যে, এই মহামারীর মধ্যে ধরেন আমরাও তো রিস্ক নিয়ে আছি। পুলিশের দাবি, এখন পর্যন্ত পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তায় কেন্দ্রভিত্তিক পরিকল্পনার ছক করছেন তারা। সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আমাদের যে আইন শৃঙ্খলা কার্যক্রমকে আরও বেগবান করার জন্য আমাদের এই চেকপোস্টটা আমরা এখন নিয়মিত করে আছি। বিভিন্ন পয়েন্টে আকস্মিকভাবে, আমরা আগে থেকে ঠিক করি না, কিন্তু আকস্মিকভাবে এক একটা পয়েন্টে এক এক সময় আমরা চেকপোস্ট শুরু করি, এবং এই চেকপোস্টটা আমাদের রাতের 11টা, 11:30 পর্যন্ত, গভীর রাত পর্যন্ত আমরা চলে। চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রচার শুরুর পর থেকে সহিংস ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2 জন, আহত হয়েছেন অন্তত 30 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হচ্ছে। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হকের আদালতে চার্জ গঠনের মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার 8 আসামিকে রোববার সকাল 11টায় কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। পরে শুরু হয় চার্জ গঠনের শুনানি। মামলার প্রধান আসামি ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাহুল ইসলাম রাজন মিয়া, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুমের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। শুনানিতে আসামিদের 3 জনের জামিন ও 2 জন অব্যাহতি চাইলে বিচারক তা নাকচ করে দেন। আজকে ধার্য তারিখ ছিল, 8 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে, 8 জনের বিচারের জন্য রেডি হয়ে গেছে। বাদীপক্ষের আইনজীবীরা জানান, এই চার্জ গঠনের মাধ্যমে আলোচিত এই মামলার বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। যথাযথ সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা তাদের। এক্সপার্টরা যে কাগজপত্র আছে সেইগুলোর ভিত্তিতে সব কিছু মিলিয়ে আসবে রায়। এই মুহূর্তে বলা যাবে না যে রায় কিভাবে হবে বা কতটুকু শাস্তি। আমরা সবাই কামনা করতেছি এবং এই মামলায় দেশবাসীও কামনা করতেছে যাতে উপযুক্ত বিচার হয় এবং এদের উপযুক্ত শাস্তি হয়। তবে আসামিদের আইনজীবীরা বলছেন, মামলার সব অভিযোগ সত্য নয়। তদন্ত সাপেক্ষে তারা অনেককেই নির্দোষ প্রমাণ করতে পারবেন।
আমার আসামি যে রনি, যেটা আমি টোটালি নির্দোষ। চার্জশিটের মাঝে আইছে যে দর্শনের সাথে জড়িত না, শুধু ওই সহযোগিতার। গত বছরের 25 ডিসেম্বর রাতে সিলেটের এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। পরদিন সকালে নির্যাতিতার স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। 3 ডিসেম্বর মামলায় প্রধান অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সাইফুর সহ 8 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। এতে 8 জনের মধ্যে 6 জনকে ধর্ষণে সরাসরি এবং 2 জনকে তাদের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়। মামলায় সাক্ষী রাখা হয় 49 জনকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শিশু ধর্ষণের 4 রকম প্রতিবেদন দেয় ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন সহ 10 চিকিৎসক এবং পুলিশ সুপার সহ 3 পুলিশ সদস্যকে তলব করেছে হাইকোর্ট। আইজিপি ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি তদন্ত করে 1 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের বেঞ্চ এ আদেশ দেন। মামলার বিবরণীতে দেখা যায়, গত বছরের 4 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরাবাদের ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 7 বছরের শিক্ষার্থীর ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় 4টি মেডিকেল প্রতিবেদন দেওয়া হয়। প্রথম 2টি প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ না পাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু পরে আরও 2টি প্রতিবেদনে বলা হয়েছে 72 ঘন্টার মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত বছর এ মামলার আসামি 11 বছরের এক শিশু জামিন চাইতে এলে বিষয়টি আদালতের নজরে আসে। পরে রোববার ব্রাহ্মণবাড়িয়াতে চলা ধর্ষণের মামলাটি 3 মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। একই সাথে সিভিল সার্জন ও পুলিশ সদস্যদের 18 ফেব্রুয়ারি হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে রাজধানীর মান্ডা খালে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় খাল দখল করে নির্মিত বেশ কিছু ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। উচ্ছেদ করা হয় খালের ওপর অবৈধ সেতু। ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা জানিয়েছে, খালের সীমানা নির্ধারণ করে এসব স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। মান্ডা খাল বাসাবো মুগদার পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম, অথচ খালটির প্রতি যেন কারো নজরই নেই। একদিকে খাল দখল করে হয়েছে রাস্তা, অন্যদিকে বাড়ির অংশ বাড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা। ওয়াসার কাছ থেকে দায়িত্ব পেয়ে খালের সীমানা নির্ধারণের কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রোববার থেকে শুরু হয়েছে মান্ডা খাল দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ। প্রায় প্রতিটি ভবনই দখল করেছে খালের জায়গা, তবে খোরা যুক্তি বাড়ির মালিকদের। খাল সিএস হিসেবে মাপা হয়, আমার বাড়ি এক পড়ে নাই, আমার বাড়ি থেকে আরো 2 ফিট বাইরে হবে খাল, এবং আমাদের এইটা করার আগে আমার বাড়ি ভাঙ্গার অনুমতি ওনারা দিয়ে যাচ্ছে, যেহেতু ম্যাজিস্ট্রেট উইথ পুলিশ আছে, আমাদের কিচ্ছু করার নাই। এই বাহুটা মাপ দিয়ে দেখুক যে এই রাস্তার কোথায় আসে, পয়েন্টটা কোন জায়গায় আসে রাস্তার, সেই পয়েন্ট থেকে খালটা মাপ দেখ। খালটা মাপ দেওয়ার পরে যদি আমরা 1 ইঞ্চি পরে 1 ইঞ্চি বলে আমরা 10 ইঞ্চি ভেঙে দেবো। খালের জায়গায় না কেউ আসার সম্ভাবনা নেই, সবার ডিমার্কেশন দেওয়া। সরু রাস্তার জন্য এক্সকাভেটর আনতে পারেনি ডিএসসিসি। এ কারণে শ্রমিকরা হাতুড়ি দিয়ে ভাঙছেন বাড়ির বর্ধিত অংশ। কোনো কোনো বাড়ির মালিক নিজ উদ্যোগেই ভেঙে দিচ্ছেন বর্ধিত অংশ। ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা জানিয়েছেন, খাল উদ্ধারে ছাড় পাবে না কেউই। ব্রিজের যে পিলার, যাতে মূল পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল বাড়ির সামনে যে ব্রিজগুলো ছিল সেগুলো ভেঙে দিয়েছি। শুধুমাত্র মহল্লায় যেগুলো চলাচল করে অনেক লোকজন, সেগুলো রেখে বাকিগুলো ভেঙে দিয়েছি। আমাদের এই ব্রিজগুলো অপসারণ করা না হলে আমাদের যে ময়লার যে যন্ত্র দিয়ে আমরা ময়লা পরিষ্কার করি, সেটি এখানে প্রবেশ করানো কোনোভাবেই সম্ভব হবে না। গত 31 ডিসেম্বর দায়িত্ব পেয়ে 2 জানুয়ারি থেকে মাঠে নামে ডিএসসিসি। এখন পর্যন্ত পান্থপথ, সেগুনবাগিচা কালভার্ট এবং জিরানি মান্ডা খালে উচ্ছেদ কার্যক্রম চালিয়েছে সংস্থাটি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কাকরাইলে মা ও ছেলেকে হত্যা মামলায় নিহত শামসুন নাহারের স্বামী আব্দুল করিম সহ 3 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত অপর 2 জন করিমের তৃতীয় স্ত্রী শারমিন মুক্তা ও তার ভাই আলামিন জনি। রোববার ঢাকার 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম এর রায় ঘোষণা করেন। পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ছেলেকে হত্যা মামলার রায়ের দিন রোববার সকালে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয় মামলার প্রধান আসামি আব্দুল করিম সহ 3 আসামিকে। আদালতে 3 আসামির উপস্থিতিতে বেলা 11:30টার দিকে রায় পড়া শুরু করেন বিচারক। রায়ের পর্যবেক্ষণে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য, সন্তানের প্রতি পিতার কর্তব্য নিয়ে কোরআনে বর্ণিত কয়েকটি আয়াতের উদ্ধৃতি তুলে ধরেন বিচারক। 3 জনের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ জানান মামলার বাদী। অবিলম্বে এই অপরাধীদের শাস্তি এবং ফাঁসি চাই। যদি বিচারে ফাঁসি হয়
তাহলে এই বাংলাদেশের মধ্যে হত্যাকাণ্ড কমে যাবে এবং মানুষ নিরাপত্তামূলকভাবে নিজের জিন্দেগি যাপন করতে পারবে। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি রাষ্ট্র ও বাদী পক্ষের আইনজীবীদের। আদালত অবজারভেশনে বলছে যে স্বামীর আপন হয়েছে স্ত্রী, সেই আর সন্তান হয়েছে বাবা হয়েছে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। সেই বাবাই যদি খুনে দিয়া করে তাহলে কোরআন হাদিস এবং এই আদালত মধ্যে তাদের উপযুক্ত সাজা হওয়া উচিত। স্বামী পরিকল্পিতভাবে তার স্ত্রীকে এবং সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে এবং তার শ্যালককে দিয়ে হত্যাকাণ্ড করা হয়েছে। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি ন্যায় বিচার পাননি আসামিরা। রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তারা। বাদী এই মামলায় যখন জেরা করি সে প্রমাণ করতে পারেনি যে সে ঘটনাস্থলেই ছিল, বাদী ঘটনাস্থলেই ছিল। অতএব এই মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি এবং প্রকৃত অপরাধীকে আড়াল করা হয়েছে। 2017 সালের 1 নভেম্বর সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে শামসুন্নাহার ও তার ছেলে শাওনকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পরদিন শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শামসুন্নাহারের স্বামী আব্দুল করিম, তার তৃতীয় স্ত্রী শারমিন মুক্তা, শ্যালক জনি সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। 3 বছর পর রায় এলো চাঞ্চল্যকর এ মামলার। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে খুন হয়েছে এক কিশোর। হামলায় আহত হয়েছেন আরও 3 জন। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। কিশোর গ্যাং সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার রাত 10টার দিকে এলাকার কয়েকজন ছেলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মোহাম্মদ সানজুকে। রাত 10:30টার দিকে তাকে সহ আরও 3 জনকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় কেরানীগঞ্জের বিধাবাড়ি এলাকার মাঠের পাশের একটি গলিতে। পরে তাদের মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে সানজুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরিবারের দাবি, শুক্রবার ব্যাডমিন্টন খেলা নিয়ে সানজুর সঙ্গে কথা কাটাকাটি হয় কয়েকজনের। এর জেরেই ঘটেছে এই ঘটনা। এখন মারতাছে, আমার বলাই কয়, এই মিয়া তুমি একবার মারু কে, কি লেগে মারো একরে? এই কথা কওয়ার পরে একবার সাইডে দিয়া আমার পোলারে আইয়া এনের মাইদে পার দিছে, একটা পাহাড় দিছে, একটা পাহাড় দিছে গো। আমি এর দূর হয়ে জানি আর আমি জানি না গো। পরে এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পূর্ব শত্রুতা থেকে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এতে কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত হলে আমরা আসলে স্পষ্টভাবে বুঝতে পারবো যে এখানে পূর্ব শত্রুতা নাকি অন্য কোনো কিছু ছিল কিনা, যেমন এখন কিশোর গ্যাং এই ধরনের কোনো কিছু আছে কিনা সেটা বেরিয়ে আসবে। পরে এই ঘটনায় হত্যা মামলা করেন নিহত সানজুর বড় ভাই মোহাম্মদ কাউসার। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গেল বছর 554টি দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করে দুদক মামলা করেছে 285 জনের বিরুদ্ধে। আদালতে অভিযোগপত্র দিয়েছে 195টি। সংস্থার দাবি, দুর্নীতির বিরুদ্ধে অব্যাহত রয়েছে জিরো টলারেন্স। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির অভিযোগ, জনগণের আস্থা অর্জন করতে পারেনি সংস্থাটি, কারণ এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে বড় দুর্নীতিবাজরা। 2020 সালের বিভিন্ন মাধ্যমে 76,000 অভিযোগ পেয়েছে দুদক। বেশিরভাগ এসেছে হটলাইন 106-এ। এর বিপরীতে 487টি অভিযান চালিয়ে প্রমাণ সাপেক্ষে 124টি অভিযোগের অনুসন্ধান শুরু করেছে। দুর্নীতি রোধে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে 774টি। এক বছরে 554টি দুর্নীতির অনুসন্ধান করে মামলা করেছে 285 জনের বিরুদ্ধে। আদালতে অভিযোগ দিয়েছে 195টি। জিজ্ঞাসাবাদ করেছে 2,500-এর বেশি জনকে। যে কোনো লোককে ডাকা মানে তো আপনার তার বিরুদ্ধে মামলা হবে বা তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলে তো কিছু করা যাবে না। তদন্তের স্বার্থে তো ডাকতেই হয়। অনেককেই ডাকা লাগতে পারে, কেউ সাক্ষী হিসাবে আসে, কাউকে সন্দিগ্ধ আসামি হিসাবে আসে, এরকম বিভিন্ন পর্যায় থেকে ডাকতে হয়, তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়। দুদকের মামলায় সাজা হয়েছে প্রায় 66.5 ভাগ। এরপরও টিআইবি বলছে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের অধিকাংশই চুনোপুটি। গেল বছর উদাহরণ সৃষ্টি করার মতো কোনো ব্যবস্থা নিতে পারেনি দুদক। বাস্তবে এটা কতটুকু কার্যকরী প্রতিষ্ঠানটি, এই তথ্য কিন্তু সেই প্রশ্নের জবাব কিন্তু এই তথ্য দিতে পারে না। যারা রুই কাতলা, তাদের কাছে তাদের সম্পর্কে প্রাপ্ত তথ্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, সেই তথ্যের বিপরীতে তারা কতজনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে, সেই ধরনের দৃষ্টান্ত যদি তারা একটা বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করে, তাহলে সেটি হয়তোবা একটু আরো অর্থবহ হবে।
দুর্নীতি করে বারবার পার পেয়ে যাওয়া দুর্নীতিবাজরা আরও বেপরোয়া হচ্ছে বলেও মন্তব্য টিআইবির। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন বঙ্গোভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের নৈতিক অনুমোদনের জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল BMRC-তে প্রোটোকল জমা দেওয়া হচ্ছে। রোববার এই আবেদন করে ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন লিমিটেড। BMRC-র অনুমোদনের পর ঔষধ প্রশাসনের অধিদপ্তরে অনুমোদন লাগবে। এরপর ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ধাপে ট্রায়াল শুরু করা যাবে। সময়মতো অনুমোদন পেলে 10 দিনের মধ্যেই মানবদেহে পরীক্ষা করা শুরু বলে জানিয়েছে গ্লোব বায়োটেক। শতাধিক মানুষের উপর চালানো হবে প্রথম ধাপের পরীক্ষা। কারো পার্শ্ব প্রতিক্রিয়া হলে থাকছে ক্ষতিপূরণের ব্যবস্থা। গত বছরের 2 জুলাই থেকে প্রথম ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয় গ্লোব বায়োটেক। তাদের উদ্ভাবিত করোনা টিকা প্রাণীদেহে ভাইরাস প্রতিরোধে সক্ষম বলে দাবি প্রতিষ্ঠানটির। তৃতীয় বিশ্বের একটি দেশ একটি ভ্যাকসিন ক্যান্ডিডেট ডেভেলপ করে একটি রেগুলেটরি একটি এথিক্যাল কমিটির কাছে আবেদন জমা দেওয়ার যোগ্যতা অর্জন করেছে। আমরা যেটা প্রস্তাব করেছি যে যাদের SARS-CoV-2 ভ্যাকসিন ভাইরাসটি PCR নেগেটিভ থাকবে, যাদের বিভিন্ন কোমরবিডিটি থাকবে না, 18 বছরের উপরে সুস্থ বাংলাদেশের নাগরিক যারা প্রেগনেন্ট নন, তাদের উপর আমরা কাজ করব। ভার্চুয়ালে নয়, এবার আগের মতোই বইমেলা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী KM খালিদ। তবে বইমেলা শুরু হবার তারিখ এখনও ঠিক হয়নি। দুপুরে বাংলা একাডেমির সভাকক্ষে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তথ্য জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শারীরিক উপস্থিতিতে বইমেলার প্রস্তুতির বিষয়ে প্রধানমন্ত্রীকে জানানো হবে বলেও জানান তিনি। তার মতে 20 ফেব্রুয়ারি, 17 মার্চ ও 27 মার্চ প্রস্তাবিত 3টি তারিখ প্রধানমন্ত্রীর কাছে বইমেলা শুরুর দিন হিসেবে প্রস্তাব করা হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় এবারের বইমেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বানও জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। এর আগে গত 10 ডিসেম্বর বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির নির্বাহী পরিষদের বৈঠকে 2021 সালের অমর একুশে গ্রন্থমেলা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাজারে যখন তেলের দাম বেশি তখন টিসিবি ট্রাকেও সংকট। 2 লিটার তেল পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়, তাও আবার সাথে কিনতে হচ্ছে পেঁয়াজ ও ডাল। ডিলাররা বলছে চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই এই অবস্থা। বাণিজ্যমন্ত্রী বললেন তেলের দাম কমাতে আমদানি শুল্ক কমানোর চেষ্টা করা হচ্ছে। রাজধানীর খামারবাড়ি মোড়ে টিসিবি ট্রাক থেকে পণ্য কিনতে এসেছেন সালেহা বেগম। বাজারে দাম বেশি তাই তেল কিনতে এসেছেন। 2 ঘন্টা পর 2 লিটার তেল পেয়েছেন, তবে সঙ্গে কিনতে হয়েছে পেঁয়াজ ও ডাল। দাঁড়াইতে হয় তো, অনেক সময় লেট করতে হয়, সিরিয়াল ধরে নিতে হয়, লোকজন বেশি। তেলের দাম অনেক বেশি বাজারে, আপনার প্রতি লিটারে 25 টাকা 30 টাকা বেড়ে গেছে। ডিলাররা বলছেন প্রতি ট্রাকে 3000 কেজি পেঁয়াজ দিলেও ডাল 200 কেজি ও তেল দিচ্ছে 200 লিটার। বাজারে বোতলজাত তেল 130 টাকা লিটার, ট্রাকে 80 টাকা। যে কারণে তেলের চাহিদা বেশি থাকলেও দেওয়া যাচ্ছে না। আমরা বলছি, তারা ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখতেছে, বাড়ায় দেবে আর কি। তেলটা আমরা দিব, আসলে ডেলিভারি দিতে অনেক সময় লাগে। আমরা এখন পেঁয়াজটা দিচ্ছি বেশি করে, তেলও পাশাপাশি দিচ্ছি, ডালও দিচ্ছি। তেলের বরাদ্দ বাড়বে, কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। টিসিবির হিসাবে 1 মাসে প্রতি লিটারে তেলের দাম বেড়েছে 20 থেকে 25 টাকা। বাণিজ্যমন্ত্রী বলছেন করোনা কারণে সরবরাহ ঘাটতির জন্য দাম বাড়িয়েছে উৎপাদককারী দেশগুলো। চেষ্টা চলছে দামটা একটু বাড়তি, ভোক্তাদের কষ্ট হচ্ছে, সব রকম প্রচেষ্টাই চালানো হচ্ছে। ব্যবসা যারা তেলের ব্যবসা করছেন, ইম্পোর্টার বা যারা, তাদের সাথে আলোচনা হয়েছে যে কিভাবে এটা কম মানুষের কাছাকাছি পৌঁছে। তবে আন্তর্জাতিক বাজারে কিন্তু তেলের দামটা বেড়েছে, যেটাই হলো আসল কারণ। সয়াবিন ও পাম মিলিয়ে দেশে বছরে তেলের চাহিদা 15 লাখ টনের বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর প্রভাব মোকাবেলায় 2700 কোটি টাকার আরও 2টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে গতি সঞ্চার এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণে প্রধানমন্ত্রী নতুন এই 2টি প্রণোদনা কর্মসূচি অনুমোদন করেছেন। রোববার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচি দুটির বাস্তবায়নে অবিলম্বে শুরু হবে। গত বছরের মার্চে দেশে করোনা মহামারী শুরুর পর বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্পের জন্য 1 লাখ কোটি টাকার বেশি ঋণ প্রণোদনা ঘোষণা করে সরকার। এরই মধ্যে এসব প্রণোদনার বেশিরভাগ অর্থ ক্ষতিগ্রস্তদের দেয়া হয়েছে। যদিও এসএমই শিল্প খাতে এখনও পুরোপুরি বিতরণ হয়নি প্রণোদনার অর্থ।
গত নভেম্বরে অর্থনীতিতে প্রথম প্রণোদনার প্রভাব নিয়ে অর্থ বিভাগের আলোচনায় আরেকটি প্যাকেজ ঘোষণার সুপারিশ করেন সংশ্লিষ্টরা। এর পরিপ্রেক্ষিতে কুঠির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ২৭০০ কোটি টাকার নতুন দুটি প্রণোদনার অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম প্যাকেজের আকার ১৫০০ কোটি টাকা, যার আওতায় ঋণ পাবেন সিএসএমই ও নারী উদ্যোক্তারা। ১২০০ কোটি টাকার দ্বিতীয় প্যাকেজের আওতায় আগামী অর্থবছর দেশের ১৫০টি উপজেলায় দরিদ্র, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের ভাতার আওতায় আনা হবে। গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, বয়স্ক ও বিধবাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী আজ ২৭০০ কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। উক্ত প্রণোদনা প্যাকেজ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এসিং ফাউন্ডেশনের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দের অনুমতি দিয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু প্রণোদনা ঘোষণা করলেই হবে না। প্রণোদনার ঋণ যাতে সুষ্ঠুভাবে বণ্টন হয় তা কঠোরভাবে নজরদারির আওতায় আনতে হবে। স্বল্প সময়ে স্বল্প খরচে কিছু বেসিক কিছু ডকুমেন্টেশনের মাধ্যমে তাদেরকে যদি অন্তত প্রণোদনার অর্থ ছাড়ের মতো কিছুটা যদি সাহায্য করার ব্যবস্থা করা যেতে পারে স্বল্প সময়ের মধ্যে, তাহলে কিন্তু অনেকেই রয়েছেন যারা পিছিয়ে পড়া, তারা কিন্তু এই প্রণোদনা প্যাকেজ থেকে গুরুত্বটা এবং উপকারটা পেতে পারবেন। নতুন দুটি সহ মোট প্রণোদনা প্যাকেজের সংখ্যা দাঁড়ালো ২৩টিতে। এসব তহবিলে বরাদ্দ দেওয়া মোট অর্থের পরিমাণ ১,২৪,০৫৩ কোটি টাকা, যা দেশের মোট জিডিপির ৪.৪৪%। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বুড়িমারি স্থল বন্দরের সাথে সারা দেশের দূরত্ব কমিয়ে আনতে ২ বছর আগে লালমনিরহাটের কাকিনায় সেতু নির্মাণ হলেও এটি ব্যবহার করতে পারছে না বাস, ট্রাক সহ কোনো ভারী যানবাহন। চলাচল করতে হচ্ছে ৬০ কিলোমিটারেরও বেশি পথ ঘুরে। তিস্তা নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতুর সংযোগ সড়ক সংস্কার না হওয়ায় এবং রংপুর শহর বাইপাস সড়ক না থাকায় যাত্রী ও চালকদের এই দুর্ভোগ। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরের সাথে সারা দেশের দূরত্ব কমিয়ে আনতে ২ বছর আগে তিস্তা নদীর উপর নির্মাণ হয় শেখ হাসিনা সেতু। লালমনিরহাটের কাকিনা ও রংপুরের মহিপুরকে যুক্ত করে নির্মিত ৮৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটির উদ্বোধন হয় ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর। কিন্তু উদ্বোধনের ২ বছরেও সেতুটির উপর দিয়ে চলাচল করতে পারছে না বাস, ট্রাক সহ রপ্তানি পণ্যবাহী ভারী যানবাহন। শহর বাইপাস সড়ক না থাকায় সেতু ব্যবহারকারী সব যানবাহন চলাচল করতে হয় রংপুর শহরের ভেতর দিয়ে, তাই ভারী যানবাহন চলাচলের অনুমতি মেলেনি। সেই সঙ্গে সেতুর ২ প্রান্তের সংযোগ সড়ক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, অনেকটাই চলাচলের অনুপযোগী। খালি অটো আর ভ্যান গাড়ি চলে। এই রোডটায় যদি বাস চলতো, ট্রাক চলতো, আমাদের আরও সুবিধা হইতো। কিছু গাড়ি দেওয়া যায় তাহলে কিলোমিটার হিসাবে তাদের খরচটা কমবে এবং আমাদের এলাকা ব্যবসায়িকভাবে আমরা ডেভেলপ করতে পারবো এবং উন্নতি লাভ করতে পারবো। রাস্তাঘাট ঠিক না করিয়ে যদি এই রাস্তা চালু করা হয় তখন পুরো রংপুর শহর দিয়ে জাম হয়ে যাবে। তারপরে এখন বাইরে দিয়ে যদি রাস্তা রংপুর মডার্নে তুলে দেওয়া যায় তাহলে এদিক দিয়ে সুবিধা হবে। সংযোগ সড়ক চালু করে ভারী যানবাহন চলাচলের জন্য সড়কটি দ্রুত খুলে দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে এলজিইডি। সিদ্ধান্ত হয় যে এই অ্যাপোজটা নির্মাণ না হওয়া পর্যন্ত আসলে সব ধরনের যানবাহন চলাচলের জন্য এটা বন্ধ রাখা হয়। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে এখনো বন্ধ আছে, কিন্তু এটা খুলে দেওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি চিঠি লিখেছি। বুড়িমারি স্থলবন্দর ভুটানের সঙ্গে দেশের পণ্য আনা নেয়ার প্রধান রুট। সেতুটি চালু হলে পরিবহন ব্যয় কমায় প্রতি বছর প্রায় ৫ লাখ টন পণ্য আরও কম সময় এবং কম খরচে আমদানি রপ্তানি করা যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ব্রাজিলে জরুরি প্রয়োগের অনুমতি পেয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এবং চীনের সিনোভ্যাকের তৈরি করোনাভ্যাক ভ্যাকসিন। রোববার দেশটির স্বাস্থ্য পর্যবেক্ষক সংস্থায় অনুমোদন দেয়। এর পরপরই সাও পাওলোর এক নার্সকে দেওয়া হয় চীনের ভ্যাকসিনের প্রথম ডোজ। অক্সফোর্ডের টিকার প্রথম চালান না পৌঁছানোয় দেশ জুড়ে টিকাদান কর্মসূচি শুরু করা যাচ্ছে বলে জানিয়েছে সরকার। এর আগে রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিনের জরুরি প্রয়োগের আবেদন বাতিল করে দেয় ব্রাজিলের ন্যাশনাল হেলথ সার্ভেইলেন্স এজেন্সি। তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য উপাত্ত জমা না দেওয়াই সিদ্ধান্ত বলে জানায় তারা। চিলি ও মেক্সিকোতেও গত মাসে টিকা কার্যক্রম শুরু হলেও নানা জটিলতায় পিছিয়ে আছে ব্রাজিল। এর জন্য সরকারের দায়িত্বহীনতাকেই দুষছে সাধারণ মানুষ। বিশ্ব প্রাণহানির দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলের মৃতের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। আক্রান্ত 84,88,000-এর বেশি। রাশিয়ার বিরোধী দলের
নেতা ও পুতিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনিকে গ্রেপ্তার করেছে রাশিয়ার পুলিশ। রোববার জার্মানি থেকে রাশিয়ায় অবতরণের পর তাকে গ্রেপ্তার করা হয়। রোববার তিনি রাশিয়ার উদ্দেশ্যে জার্মানি ত্যাগ করেন। তাকে বহনকারী বিমানটি মস্কোর ভিয়নকোভা এয়ারপোর্টে অবতরণের কথা ছিল। সেখানে নাভালনির সমর্থকেরা জড়ো হওয়ায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পরবর্তীতে নাভালনিকে বহনকারী বিমানটি মস্কোর শ্রিমিয়েটিয়েভো বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দেওয়া হয়। পরে সেখানে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 5 মাস আগে নাভালনিকে হত্যার উদ্দেশ্যে নার্ভ এজেন্ট বিষ প্রয়োগ করা হয়েছিল। এতে কোমায় চলে যান অ্যালেক্সেই নাভালনি। এই ঘটনায় রাশিয়া জড়িত বলে অভিযোগ নাভালনি এবং পশ্চিম বিশ্বের, তবে অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। আফগানিস্তানের রাজধানী কাবুলে হাইকোর্টের 2 নারী বিচারককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এ ঘটনায় আহত হয়েছেন একজন। সুপ্রিম কোর্টের মুখপাত্র আহমেদ ফাহিম কাইয়ুম জানিয়েছেন, গাড়িতে যাওয়ার সময় বন্দুকধারীরা গুলি করলে নিহত হন তারা। এ ঘটনায় আহত হয়েছেন গাড়ি চালক। এদিকে এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। আফগান সরকার এবং তালেবানের মধ্যে কাতারে চলমান শান্তি আলোচনার মধ্যেই এই হামলা হলো। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, এই হামলার সঙ্গে তালেবান জড়িত নয়। ইউক্রেনে গাছের পাতা থেকে কাগজ তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন এক কিশোর। তৈরি হচ্ছে ব্যাগ, বাক্স সহ নানা রকম জিনিসপত্র। এই কাগজ দিয়ে তৈরি পণ্য কিনছে ইউক্রেনের কোম্পানিগুলো। পরিবেশ বান্ধব এই কাগজ ভূমিকা রাখবে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ রোধেও। ইউক্রেনে পড়ে থাকা গাছের পাতা কুড়াতে ব্যস্ত একদল শ্রমিক। এসব পাতা চলে যাবে কারখানায়, তৈরি হবে পরিবেশ বান্ধব কাগজের ব্যাগ ও ডিম রাখার বাক্স। গাছের পাতা থেকে কাগজ তৈরির বিষয়ে বেশ কয়েক দফা পরীক্ষা নিরীক্ষা চালানোর পর সফল হয়েছেন কিশোর ভ্যালেন্তিন ফ্রিচকা। কৌশলটি নিজের নামে পেটেন্ট করিয়ে শুরু করেছেন উৎপাদন। এই পদ্ধতিটি বেশ ইউনিক। আমরা শিখেছি কিভাবে পাতা থেকে আঁশ আলাদা করতে হয় এবং তা কাগজ উৎপাদনে ব্যবহার করা যায়। পাশাপাশি আমরাই বিশ্বে প্রথম যারা বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছি। পাতা থেকে কাগজ তৈরির বিষয়টি নিয়ে এর আগে গবেষণা হলেও কেউ কখনোই তা বাস্তবে কাজে লাগায়নি। বেশ কয়েকটি ধাপ পার হয়ে পাতা থেকে তৈরি হয় কাগজ। প্রথমে বিশেষ একটি মেশিন দিয়ে পাতা থেকে আঁশগুলো আলাদা করা হয়। এরপর তা মন্ডে পরিণত করে রাসায়নিক দিয়ে কয়েকবার ধোয়া হয়। একদম শেষ ধাপে মন্ডগুলোকে পাতলা আবরণে পরিণত করে তৈরি করা হয় কাগজের রোল। গাছের পাতা থেকে তৈরি এই কাগজ ভূমিকা রাখবে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ রোধেও। গাছের পাতায় ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড জমা থাকে। যখন তা পচে যায় তা পরিবেশে ছড়িয়ে পড়ে, কিন্তু পাতা থেকে কাগজ তৈরি হলে তা আর পরিবেশে ছড়িয়ে পড়তে পারে না। উৎপাদিত কাগজেই তা আটকে থাকে। ফ্রিচকা এই কাগজের নাম দিয়েছেন রিলিফ পেপার। ইতোমধ্যে তৈরি করেছেন পরিবেশ বান্ধব ব্যাগ, ডিমের বাক্স। এখন তিনি কার্ডবোর্ড তৈরিতে মনোযোগ দিয়েছেন। আমরা এখন পর্যন্ত যেগুলো তৈরি করেছি তা সাধারণ কাগজ দিয়ে তৈরি করা জিনিসের মতোই। এর ওপর আপনি প্রিন্ট করতে পারবেন। তাই এখন আমাদের লক্ষ্য উৎপাদন বাড়ানো এবং সকলের হাতে এসব পণ্য পৌঁছানো। ইউক্রেনের স্থানীয় কোম্পানিগুলো ফ্রিচকার উৎপাদিত এই কাগজের ব্যাগ ব্যবহার করছে। তবে এবার ফ্রিচকার লক্ষ্য আন্তর্জাতিক বাজারে প্রবেশ করা। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রবাসীদের পুনর্দনার জন্য বরাদ্দ 200 কোটি টাকা থেকে বিতরণ হয়েছে মাত্র 33 লাখ টাকা। সকালে নাগরিক প্ল্যাটফর্ম ফর এসডিজির এক ভার্চুয়াল সংলাপে উঠে আসে এসব তথ্য। প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা ও জনশক্তি কম থাকায় প্রণোদনার অর্থ বিতরণে বিলম্ব হচ্ছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন 1 কোটির বেশি প্রবাসী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসাবে করোনা মহামারী শুরুর পর দেশে ফিরেছেন প্রায় 4,23,000 প্রবাসী। নাগরিক প্ল্যাটফর্ম ফর এসডিজির ভার্চুয়াল সংলাপে বলা হয়, কাজ হারিয়ে দেশে ফিরেছেন অনেকে, আবার অনেকে এসেছেন ছুটিতে। অর্থের অভাবে মানবেতর জীবন কাটছে তাদের। 12 মাস 11 মাস যাবত দেশে পড়ে আছি, আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। সংলাপে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফর রাইটস অব বাংলাদেশি ইমিগ্রেন্টস ওয়ারবি জানায়, করোনার এই সংকটে প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকে 200 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে বিতরণ হয়েছে 0.17% মাত্র।
এদিকে এই অবস্থাকে প্রবাসীদের প্রতি অবহেলা মন্তব্য করে উদ্বেগজনক বলছেন অর্থনীতিবিদরা। বলছেন প্রবাসীদের জন্য পুনরায় কর্মসংস্থান সৃষ্টি করা না হলে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্বের ব্যাপারেও জোর দিয়েছেন তারা। বিদেশে আমাদের কর্মসংস্থান হবে 20 লক্ষের মতো, সেখানে হয়েছে আপনার প্রায় 3.5 লক্ষের উপরে। সেহেতু আপনি দেখবেন যে ধরা হয়েছিল 16% হবে, হয়েছে আসলে কার্যত 37%। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ জানান, প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। প্রবাসীদের ঋণ বিতরণে জোর দেওয়ার পাশাপাশি করোনার টিকার ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়া হবে। ভ্যালু অ্যাডেড যদি আমরা ধরি 50% যদি ভ্যালু অ্যাডেড ধরি, তাহলে ইট কামস টু অলমোস্ট 10% অফ দ্য ভ্যালু অ্যাডেড উই আর গিভিং in terms of incentive. We can this flow is going to be sustainable. গেল 10 বছরের তুলনায় আগের বছরের জুলাই থেকে ডিসেম্বরে দেশে প্রবাসী আয় বেড়েছে 38%। করোনায় যাতায়াত সীমিত হওয়ায় ও সরকারের প্রণোদনার কারণে প্রবাসীরা হুন্ডির পরিবর্তে বৈধ পথে দেশে টাকা পাঠাচ্ছেন। এটি প্রবাসী আয় বাড়ার কারণ বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হতাশার রাত পার করল বার্সেলোনা। স্প্যানিশ সুপার কোপার ফাইনালে কাতালান জায়ান্টদের হারিয়ে শিরোপা উল্লাস করেছে অ্যাথলেটিক বিলবাও। আর হতাশার 16 কলা পূর্ণ হয় মেসির লাল কার্ড পাওয়ার মধ্য দিয়ে। মেজাজ হারিয়ে ম্যাচের শেষ মুহূর্তে ফাউল করেন আর্জেন্টাইন তারকা। সেই সাথে প্রথমবারের মতো বার্সার জার্সিতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এই দৃশ্যটা খুব অচেনা ঠেকবে আপনার কাছে। অচেনা বললেও আদতে ভুল হবে। এমন দৃশ্য আগে কখনো দেখাই যায়নি। এভাবে ফাউল করে লাল কার্ড দেখা মেসির জীবনে হয়নি। বার্সেলোনার জার্সিতে এই প্রথমবার লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হলো খুদে জাদুকরকে। এ যেন মেসির পুঞ্জীভূত হতাশার প্রতীকী রূপ। পুরো ম্যাচের চালচিত্র এমন শেষের ইঙ্গিত দেয় না। এরকম ট্র্যাজিক পরাজয় বরণ করতে হবে বার্সেলোনাকে, তা কে জানতো। 40 মিনিটে গ্রিজম্যানের শটে বার্সাই প্রথম লিড নেয়। বিরতির আগেই সমতায় ফেরে বিলবাও। পুরো ম্যাচে বার্সা বল দখলে এগিয়ে থাকলেও সুযোগ পেলেই প্রতিপক্ষের রক্ষণে হানা দিচ্ছিল বিলবাও। বার্সেলোনা খেলছিল বড় দলের মতো, যেন জয় নিয়েই ফিরবে। সে আত্মবিশ্বাসের জোরে 77 মিনিটে আবারও গোল বার্সার। জোড়া গোলে গ্রিজম্যান এগিয়ে দেন এবারও, কিন্তু বদলি নাম আসিয়ে 90 মিনিটে দারুণ এক গোল করে বিলবাওকে সমতায় ফেরান। আর সেই সাথে বদলে যায় হিসেব নিকেশ। মোমেন্টাম পেয়ে অতিরিক্ত সময়ের 3য় মিনিটে আবারও বিলবাওয়ের গোল। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বার্সেলোনা। সহজ একটি সুযোগ পেয়েও মিস করেন জোড়া গোল করা গ্রিজম্যান। আর শেষ দিকে তো মেজাজ হারিয়ে বসেন মেসি, যা বিরল চিত্র। যে চিত্র বার্সেলোনায় মেসির ক্রমাগত বেড়ে ওঠা হতাশারই প্রতিরূপ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়। নতুন মৌসুমে শুরুটা ভালো হয়নি শেখ জামালের। ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে। লিগে ভালো শুরুর আশা কোচ শফিকুল ইসলাম মানিকের। দলের মূল ভরসা 2 গাম্বিয়ান ফরওয়ার্ড সলেমন কিং ও ওমর জোবে। শক্তিমত্তার বিচারে এগিয়ে চট্টগ্রাম আবাহনী। আক্রমণ ভাগে বিদেশিদের পাশাপাশি ছন্দে রয়েছে দেশি ফুটবলাররাও। তবে রক্ষণ নিয়ে চিন্তিত কোচ মারুফুল হক, কারণ রক্ষণের ভুলে ফেডারেশন কাপের সেমি থেকে বিদায় নিতে হয় বন্দরনগরের দলটিকে। সেখান থেকে শিক্ষা নিয়ে লিগ শুরু করতে চায় তারা। উড়ন্ত জয়ে প্রিমিয়ার লিগ শুরু করল মোহামেডান স্পোর্টিং ক্লাব। দিয়াবাতে নৈপুণ্যে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে 3-0 গোলে। এবার সবুজ জার্সিতে মোহামেডান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য তাদের। প্রথম সাফল্য আসরে ম্যাচের 10 মিনিটে জাফর ইকবালের অ্যাসিস্টে দলকে এগিয়ে নেন মালির রিক্রুট সুলাইমান দিয়াবাতে। আধা ঘন্টার মাথায় ব্যবধান দ্বিগুণ হয়েছে। এবার স্কোরার নাইজেরিয়ান ফরওয়ার্ড মোহাম্মদ নুরাত। বিরতি থেকে ফিরে আবারও স্পটলাইটে দিয়াবাতে। তার অ্যাসিস্টে তৃতীয় গোলটি করেন আমিনুর রহমান সজীব। বাকি সময়ে স্কোর লাইনে আর পরিবর্তন আসেনি। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, টুইটার ও ইউটিউবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।